নমস্কার। আজ আমি বলবো ভগন্দার সম্পর্কে, যাকে আমরা ইংলিশে পিস্তলা বলি। ভগন্দার শরীরে যে কোনো জায়গা হতে পারে, কিন্তু আমরা আজকে মেনলি যে রেকটাম এরিয়ায় যে আমাদের মালদারে হয় সেই সম্পর্কে কিন্তু আমরা বলবো। ভগন্দারের যে কারণ সেটাকে বলতে গেলে আমাদের যে বড় আন্ত বা লার্জ ইন্টেস্টাইন থাকে, তার নিচে কোলন থাকে। এই কোলনটা কিন্তু খুব গরম গরম থাকে, কারণ এখানে মল প্লাস আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট ওখানে জমা থাকে। প্রচণ্ড গরম জায়গার নিচে কোলন থাকে, রেকটাম থাকে। তো রেকটামের একটা ব্যাড ইফেক্ট কিন্তু ওখানে হয়। এর জন্য আমাদের রেকটার মধ্যে বিভিন্ন রকম গ্ল্যান্ড থাকে প্লাস সিলিয়া থাকে। এই গ্ল্যান্ড এক প্রকার সিক্রেশন করে, যার জন্য আমাদের রেকটামটা মুলায়ম থাকে। আর যে সিলিয়া কিন্তু আমাদের মিউকাস মেমব্রেন তথা যে ফরেন বডি থাকে ওর এগেনস্টে কাজ করে। যখন এইগুলো ডিস্ট্রয় হয়, এইগুলো যখন লোকসান হয়, তখন কিন্তু এই ভগন্দার হওয়ার একটা সূত্রপাত শুরু হয়ে যায়। তো এটার যে কারণ কেন হয়, এটার যে কারণ, প্রথম ডাইজেস্ট সিস্টেম, দ্বিতীয়ত আমাদের যে মাইক্রো অর্গানিজম আমাদের ডাইজেস্ট সিস্টেমের মধ্যে থাকে, তাদের মধ্যে যখন ইমব্যালেন্স হয়, তখন কিন্তু আমাদের ডাইজেস্টিভ ফাংশনে ডিস্টার্ব হয়ে যায়, কনস্টিপেশন শুরু হয়, পেটে প্রচণ্ড প্রবলেম শুরু হয়। তাতে কিন্তু এই ভগন্দারকে আমরা যদি সূত্রপাত বলি সেটা কিন্তু ভুল হবে না। তো এখানে যখন খুব হার্ড কনস্টিপেশন হয়, তখন এই গ্ল্যান্ডগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষত হয়ে যায়। ক্ষত হয়ে অনেক সময় এখান থেকে মল বা যে মলই বলা হয় ওকে, মলটা যখন জমা হতে থাকবে হয়ে ভিতর থেকে উপরের দিকেও যেতে পারে। বা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য উপরে কিন্তু রেকটামের আশেপাশে ফোড়া বা ওয়াইল সৃষ্টি হয়। এইগুলোকে যদি আমরা যত্ন না করি, ধীরে ধীরে ইনফেকশনের মাধ্যমে হোক বা কোনো ফরেন বডির কারণে এগুলো ধীরে ধীরে একটা ক্যানেল মতন তৈরি, আস্তে আস্তে ভিতরের দিকে বা উপরের দিকেও আসতে পারে এটা। তো এটাকে যত্ন না করলে একটাও হতে পারে, আর যদি দীর্ঘ সময় ধরে এটাকে রাখা, তাহলে অনেকগুলো কিন্তু পিস্তলা বা ভগন্দার হতে পারে এখানে। তো এখানে কি যখন ভগন্দার হয়, তখন কিন্তু এখানে অনেক সময় মুখটা হয় না। যখন মুখ না হয়, তো ভিতর থেকে যখন ক্যানেল তৈরি হয়, ওর মধ্যে নোংরা বা ইনফেকশন হয়ে পুজ ফর্মেশন হয়। পুজ ফর্মেশন যখন হবে, তখন কিন্তু অনেকটা ফুলে যায় জায়গাটা, ইনফ্লেশন তৈরি হয়, আর ওখানে প্রচণ্ড ব্যথা হয়। আর যখন মুখ তৈরি হয়ে সেখান দিয়ে নোংরাগুলো বেরিয়ে যায়, পুজগুলো বেরিয়ে যায়, তখন কিন্তু রোগী অনেকটা শান্তির অবস্থায় ফিরে আসে, বা ওনার একটা যে ব্যথাটা সেটা কিন্তু দূরীভূত হয়ে যায় ওখান থেকে। তো এখানে এই কমপ্লিকেশন যেটা তৈরি হয়, সেটাকে ঠিক করতে গেলে আমাদের মেনলি ডাইজেস্ট সিস্টেমের দিকে লক্ষ্য রাখতে হবে। এর সঙ্গে আরও কিছু রোগ জড়িত আছে, যেমন ক্রন ডিজিজ যেটাকে বলা হয়, আলসারেটিভ কোলাইটিস যেমন রোগ হয়। এইগুলোর জন্য কিন্তু খুব জমিদারি থাকে ভগন্দার উৎপন্ন হওয়ার রেকটাম এরিয়াতে। তো এইসব রোগগুলোর দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা করতে হয়। তো প্রথমে ডাইজেস্ট সিস্টেম ঠিক করতে গেলে আমাদের ভ্যাগাস নার্ভের উপর লক্ষ্য রাখতে হবে, ভ্যাগাস নার্ভকে ঠিক করতে হবে। ভ্যাগাস নার্ভ আমাদের মাউথ টু অ্যানাস পর্যন্ত ডাইজেস্ট সিস্টেমকে বিলকুল নর্মাল করে দেয়। সেটার জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে হার্বাল মেডিসিন পাওয়া যায় বা ইলেকট্রোপ্যাথিক মেডিসিন পাওয়া যায়। দ্বিতীয়ত, যে গাট সিস্টেমে যে মাইক্রো অর্গানিজমকে ইমব্যালেন্স হয়, সেটাকেও এই ওষুধ দ্বারা ব্যালেন্স করা যায়। দ্বিতীয়ত, যখন ডাইজেস্ট সিস্টেম ঠিক হয়ে যাবে, কনস্টিপেশনটা ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। যে আমাদের স্টুল থাকে তার স্মুথনেস আসবে, রেকটাম দিয়ে বাধা ছাড়াই কিন্তু এটা পাস হতে পারবে। আর যে ক্যানেলটা তৈরি হয়, ক্যাটেনটা তৈরি করতে গেলে ওটা তো মাটি দিয়ে ভরা যাবে না, এখানে সেল দিয়ে ভরতে হবে। তো আমাদের সেল বিভাজন করার জন্য, সেলকে রিজেনারেশন করার মতন আমাদের অনেক ওষুধ আছে, যেগুলোকে রিজেনারেশন করে সেলকে বাড়িয়ে ক্যালেন্ডটাকে কিন্তু নতুন করে ভরে ওইটাকে বন্ধ করা যেতে পারে। তো এইভাবে আমাদের যে ওষুধ আছে
সেই ওষুধ দিয়ে 3 থেকে 4 মাসের মধ্যে পুরো সম্পূর্ণভাবে আমরা পিস্তলাকে বা ভবনদারকে নতুন করে একদম মানে পুরো সম্পূর্ণভাবে সে কিওর করতে পারি। কোনো সার্জারির প্রয়োজন এখানে হবে না, ম্যাক্সিমাম 3 মাস লাগবে এখানে। আজ পর্যন্ত এতটাই, নমস্কার।